ছোট্ট এই জীবনটাতে চলার পথ খুব একটা সহজ নয়, আর হয়তো জীবনটা কঠিন বলেই প্রতিটি ছোট ছোট অর্জনও এক একটা বিজয় বলে মনে হয়। আর সেই বিজয়ের পথে হাঁটতে গিয়ে কঠিন পথটাও সহজ হয়ে যায় যখন পাশে থাকে তোমাদের মতো বন্ধুরা, যাদের অফুরন্ত ভালোবাসায় সিক্ত হই আমি বারবার। তো হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? স্বর্ণস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগের 2025 সালের শেষ ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আজকে বুধবার 31শে ডিসেম্বর 2025 সালের শেষ দিন। তো গতদিনই যখন রাতে ঘুমাতে গিয়েছিলাম, তো রাতে শুয়ে শুয়ে তখনই ভাবছিলাম যে অনেক দিন আসলে ভিডিও করা হয় না। তো মনে মনে তখনই ঠিক করে নিয়েছিলাম, যেহেতু বছরের শেষ দিন, এই শেষ দিনের একটা ভিডিও তোমাদের জন্য আমি রেডি করব। হয়তো ভিডিওটা দিতে 2-1 দিন দেরি হতে পারে, তারপরও খুব সকালবেলা একটা এনার্জেটিক ফিল নিয়ে আমি কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছি। তো আজকে সারা ঘর মোটামুটি একটু গোছগাছ করব। তো প্রথমেই দেখো আমার ঘরের যে বিছানাটা আছে, এই বিছানাটা প্রথমে চেঞ্জ করে তারপরে একটা নতুন বেড কভার পাতিয়ে নিলাম। আর এই যে বেড কভারটা দেখতে পাচ্ছ, তো অনেকেই জানতে চাও যে আমি চাদরগুলো কোথা থেকে কিনি। আসলে যখন যেখান থেকে আমার পছন্দ হয় সেখান থেকেই কেনা হয়। যেমন এই যে কিউরিয়াস ব্র্যান্ডের কিউ হোম যে সাইটটাতে ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যায়, এই বেড কভারটা কিন্তু সেখান থেকেই নেওয়া। তো কিউ হোম থেকে আমার আগে পরে কোনো বেড কভার নেওয়া হয়নি, এটাই আমার ফার্স্ট। তো ইউজ করে দেখি, যদি ভালো লাগে সেটা তোমাদের অবশ্যই জানাবো। সকালে উঠেই মনটা কেমন জানি বারবার ভারী হয়ে আসছে, যখনই মনে পড়ছে যে আজকে 2025 সালের শেষ দিন। আসলে 2025 কার কেমন কেটেছে সেটা জানি না, তবে আমার কাছে 2025 কেবলমাত্র একটা বছর, যেটা ক্যালেন্ডারে শুধু একটা সংখ্যা ছিল না, যেটা ছিল অনেক পাওয়া, আর তার চেয়েও বেশি ছিল অনেক না পাওয়ার হিসাব। এই যে ওয়াল হ্যাঙ্গিংগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রায় বছর 2 হয়েছে আমি ঘর সাজানোর জন্য কিনেছিলাম। তো এইগুলো এতদিন আমার ঘরের শোভা অবশ্যই বৃদ্ধি করেছে, সাথে আমার মনকেও অনেক শান্তি দিয়েছে। দূর থেকে যখন তোমাদের দেখাই বা ভিডিওতে দেখাই, তখন কিন্তু অনেকেই তোমরা বুঝতে পারো না যে এগুলোর নিচের দিকটা অনেকগুলোই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তো উপরের দিকেরগুলো কিন্তু ভালো আছে, শুধু এই যে নিচের কয়েকটা, এগুলো আর কি নষ্ট হয়ে গেছে বললে ভুল হবে। আমার বাসায় আমার দেবরের যে পিচ্চিগুলো আসে, ওরা এসে এইগুলো নিয়ে একটু নাড়ানাড়ি করে, খেলাধুলা করে। তো ওগুলো খেলতে খেলতে আসলে কয়েকটা ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো দূর থেকে যখন তোমরা ভিডিওতে দেখো বা আমি দেখাই, তখন কিন্তু তোমরা এই জিনিসটা চোখে বাঁধে না। যখন এই যে আজকে কাছ থেকে দেখালাম, তখন কিন্তু তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, এতদিন মায়া মায়া করে এগুলোকে বদলানো হয়নি, তবে এখন সত্যিই সময় চলে এসেছে বদলানোর। আর আমাদের মানুষের জীবনেও কিন্তু এরকম আছে, আশেপাশে কিছু মানুষ থাকে যাদের দূর থেকে দেখলে খুব আপন মনে হয়, খুব ভালো মনে হয়, কিন্তু আসলে কাছে গেলে তাদের আসল রূপটা বোঝা যায়। আর কোনোভাবে যদি তাদের স্বার্থে একটু আঘাত লাগে, তখন তারা যে কতটা উগ্র, ভয়ঙ্কর আর বিবেকহীন হয়ে যায়, তো এই বছর না আসলে হয়তো আমি বুঝতে পারতাম না। দুঃখের বিষয় এটা হলেও যে অনেক আপন মানুষকে আমি এবছর হারিয়েছি। আবার সুখের বিষয় যেটা, সেটা হচ্ছে নতুন নতুন মানুষকে আবার নিজের করে পেয়েছি, সেটাও বা কম কিসের। বলতে গেলে ব্যক্তিগত জীবনে 2025 আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি বুঝেছি যে রক্তের সম্পর্ক থাকলেই সব মানুষ আপন হয় না, আবার তারা আপন হলেও তারা আসলে আমার জন্য না। আর এই কথাটা মাথায় রেখেই এই বছরে আমি অনেকগুলো সম্পর্ক থেকে ছেড়ে এসেছি। খুব যে কষ্ট হয়নি সেটা বলবো না, কষ্ট হয়েছে, তবে এই কষ্টটাই আমাকে আমার মূল্যটা বুঝিয়েছে।
আমি আরও বুঝতে শিখেছি যে সব জায়গায় মানিয়ে নেওয়া সবচেয়ে ভালো গুণ সেটা না। কখনো কখনো নিজেকে বাঁচানোটাই হচ্ছে সবচেয়ে বড় সাহস। তবে এত কষ্ট না পাওয়া সব কিছুর ঊর্ধ্বে যেটা ছিল, সবচেয়ে খুশি যেটা 2025 সালে ছিল, সেটা হচ্ছে আমার অসুস্থ বোনটার যে বিয়ে হয়েছে। এই বিয়ে হওয়াটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে খুশির মুহূর্ত, যেটা আমরা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার ওই অসুস্থ বোনটার একটা বিয়ে হবে, ওর একটা ভালো স্বামী হবে, ও শ্বশুরবাড়ি পাবে, ও শ্বশুরবাড়ির আদর পাবে, স্বামীর সোহাগ পাবে, যেটা আমরা কোনোদিন কল্পনাই করতে পারিনি। এই 2025 সালে সৃষ্টিকর্তা সেটাই সম্ভব করিয়েছে। আর জীবনের এই সবচেয়ে যে খুশির মুহূর্তটা, এই মুহূর্তেই আমরা জীবনের সবচেয়ে বড় কষ্টটা পেয়েছি, যেটা দেখা যায় কি যে আমার বোনের বিয়েটা না হলে এটা আমরা কখনো জানতেই পারতাম না যে মানুষ স্বার্থের এত লোভী হয়, স্বার্থের জন্য মানুষ এত কিছু করতে পারে। সেটা হচ্ছে অনেকেই হয়তো জানো না যে আমরা দুইটা বোন, আমি আর আমার বোনটা একটু অসুস্থ। তো এতদিন হচ্ছে যেহেতু আমার বাবার ছেলে নাই, এতদিন আমার যে চাচাতো ভাইটাই এরা যারা আছে, যারা আমার বাবার শরিক যারা আছে, তারা এতদিন ভেবেছে যে আমার কাকার তো ছেলে নাই, একসময় তো দেখা যায় কি যে এই সয় সম্পত্তি হয়তো তারাই পাবে। তো ভাবছে যে আমি হয়তো আমার স্বামীর বা আমার হয়তো অতটা লাগবে না, তো আস্তে আস্তে তো তারা ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে জমি জমা সয় সম্পত্তি হয়তো তারাই পাবে। তো এরকমই হয়তো তারা চিন্তাভাবনা করতো। তো এতদিন তো সব কিছুই মোটামুটি ভালো ছিল। এখন যখন আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, তো বিয়ে ঠিক হওয়ার পরে তো তখন আস্তে আস্তে তাদের রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের খুব পরিচিত, আপন, খুব কাছের মানুষগুলো আস্তে আস্তে এমন বিহেভিয়ার শুরু করলো, যেটা আসলে মেনে নেওয়া খুবই কষ্টের। যেহেতু তোমরা আমার শুভাকাঙ্ক্ষী, তোমরা অনেকেই হয়তো আমাকে অনেক দিন ধরে চেনো, জানো, আমার সাথে আছো। তো তোমাদের সাথে কথাগুলো বলে আসলে আমি হালকা হতে চাই, তো যার জন্য এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করা। আমি একটা পরিস্থিতির শিকার, আমি সেটা তোমাদের জাস্ট বোঝাতে চাই, বা তোমরা এরকম ভুল যাতে জীবনে না করো। তো সেইখান থেকে আসলে এই গল্পটা আসলে শেয়ার করা। তো আমার বাবা, জ্যাঠা, কাকা যারা আছে তারা হচ্ছে সবাই একসাথে, মানে তাদের জমি জায়গা সব একসাথেই রাখা। তারা কোনোদিনই আসলে মানে আলাদা করে রাখার কোনো প্রয়োজন বোধ করেনি। বিশেষ করে আমার বাবার যেহেতু ছেলে নাই, সেহেতু আমার বাবা সবসময় চাইতো যে তার রিটায়ার্ড করার পরে, তার চাকরি জীবন শেষ হওয়ার পরে সে হচ্ছে তার ভাইপো এদের সাথেই থাকবে, বা একসাথে বাড়ি করে তারা এক বাড়িতেই আর কি থাকবে। তার এরকম মন মানসিকতাই ছিল। তো আমাদেরও আসলে এই পর্যন্ত কোনো এটা নিয়ে কোনো অবজেকশন ছিল না। আমার বাবার চাকরির পরে আমার হাজব্যান্ডই বলেছিল যে আপনি আপনার ভাই মানে একসাথেই আপনারা বাড়ি করে আপনি সেটেল হন। তো এটাতে আমাদের কোনো আপত্তি ছিল না, যেহেতু আমার বাবা হচ্ছে খুলনায় জব করতো, প্রায় ওখানে 30-40 বছর থেকে আসছে। কিন্তু ওখানে কিন্তু আমার বাবার কোনো জমি জায়গা কোনো কিছু কিন্তু নাই, কোনো কিছু সে করেনি, শুধুমাত্র এই ভাইপোদের সাথে থাকার জন্য। তো এতদিন তো সব ঠিকঠাকই ছিল, কোনো রকমের কোনো ঝামেলা ছিল না। কিন্তু ঝামেলা তৈরি হয়েছে যখন আমার বোনের বিয়ে ঠিক হয়েছে। আমার বোনের বিয়ে ঠিক হওয়ার পরে যেহেতু আমার বোনটা অসুস্থ, তার স্বামী হচ্ছে বেকার, যদিও সে বেকার, সে একটা এডুকেটেড ছেলে এবং খুবই স্মার্ট একটা ছেলে। তো তখন আর কি তাদের মানে মাথা খারাপ হয়ে গেছে যে আমরা হচ্ছে যদি আমার এই বোনটার বিয়ে হয় তখন তো সেই ছেলে এসে আর কি এই মানে সম্পত্তির আর কি ভাগ নিবে, বা মানে ভাগ বসাবে। তো সেই চিন্তা থেকেই তারা আমার বাবার প্রতি আর কি প্রেশার ক্রিয়েট করতে থাকলো যে তাদের যাতে সম্পত্তি বেশি লিখে দেওয়া হয় বা এরকম কিছু আর কি। তো এইগুলো নিয়েই আসলে তাদের সাথে আমাদের যে এতদিনের একটা সম্পর্ক, ভালো সম্পর্ক, সেটা নষ্ট হতে লাগলো, এবং নষ্ট হতে হতে তারা এমন পর্যায়ে চলে গেল যে আমাদের সাথে টোটালি তাদের কোনো যোগাযোগ মানে পুরো বন্ধ হয়ে গেল, বা তারা আমার বোনের বিয়েতে পর্যন্ত আসে নাই। এতদিন যাদের এত ভালোবাসছি, এত কিছু করছি, মানে নিজের ভাই নাই, তাদেরকে নিজের ভাইয়ের মতো করে, তাদের সন্তানদের নিজের ভাইয়ের ছেলে এরকম করে দেখে আসছি, আদর ভালোবাসা কোনো কিছুর কোনো কমতি রাখেনি। আজকে শুধু এই একটু বেশি কম পাওয়া নিয়েই হচ্ছে আমাদের সাথে তাদের এত দ্বন্দ্ব।
আর এটা আসলে এমন পর্যায়ে পর্যন্ত চলে গেছে যে এখন মানে না পারলে তাদের মানে কেউ কারো আর কি মুখ মানে আমরা দেখতেই চাই না, মানে না ওরা আমাদের দেখতে চায় না আমরা তাদের দেখতে চাই। তো আজকে যদি আমার বাপি আলাদা করে যদি তার নিজের সম্পত্তি বা নিজে যদি আলাদা করে কিছু করতো তাহলে এমন পরিস্থিতিতে এসে আমাদের পড়তে হতো না। তো এই জন্যই আসলে এই 2025-এ আমার এই একটাই মেসেজ সবার কাছে থাকবে, আমরা যারা ছেলে মেয়ে যে বড় হচ্ছে, আমার মেয়ের বয়স যেমন এখন 13 বছর, আমার এখন পর্যন্ত ছেলে হয়নি আর আমি আদৌ জানি না যে আমার ছেলে হবে কি না। তো আমারও যাতে এরকম একটা পরিস্থিতিতে পড়তে না হয়, তো এখান থেকে আমি আসলে আগে থেকেই মানে একটা শিক্ষা নিয়ে নিয়েছি নিজে নিজে, যে আমি মানে একসাথে কোনো কিছু আর কি করব না। ঠিক আছে, যদি আমার আর দেবরের যারা ছেলে আছে মেয়ে আছে তাদের জন্য কিছু যদি দায়িত্ব আমার থেকে থাকে অবশ্যই আমি সেটা করব, এবং আমি আমার যতটুকু সাধ্য আছে আমি আমার মন প্রাণ সব কিছু দিয়ে তাদের ভালোবেসে তাদের জন্য সেটুকু করতে চাইও। কিন্তু আমার বাপির মতো সেকেন্ড ভুলটা আমি আসলে করতে চাই না। এবং তোমাদের সবার কাছেও আমার একটাই রিকোয়েস্ট যে সবাই আসলে কি মানে দূর থেকে আসলে সব কিছুই ভালো লাগে বা সবাইকেই ভালো লাগে, তবে কাছে আসলে আসলে সম্পর্কটা না তিক্ত হয়ে যায়। তো আমার বাবা যে ভুলটা করেছে যে তার আত্মীয় স্বজনের কাছে যে থাকার যে মনোভাব, এখানে না এসে যতদিন দূরে ছিল ততদিন কিন্তু আমরা সবাই খুব ভালো ছিলাম, আমাদের ফ্যামিলির মধ্যে একটা অন্যরকম বন্ডিং ছিল। মানে আশেপাশে 10 গ্রামে আমাদের ফ্যামিলির নাম হতো যে তারা এখনও একসাথে মানে এক জমিতে একসাথে খায় বা একসাথে আছে। তো সেই সব কিছুই মানে এক নিমেষে কেন জানি ধুলোয় সব মিশে গেছে শুধু এই স্বার্থে আঘাত লাগার কারণে। আমার মনে হয় যে ভুলটা আসলে আমার বাবারই। আমার বাপি যদি আগে থেকেই সচেতন হতো তাহলে এই পর্যায়ে এসে আসলে দাঁড়াতে হতো না। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, গল্প করতে করতে আসলে অনেকগুলো কিন্তু কাজ করে ফেলেছি। সব কিছু বাদ দিয়ে আসলে সামনে ভালো কিছু হোক এটাই আশা করব। 2026 সালটা সব কিছু জানি ঠিক হয়ে যায় বা ভালো কিছু মানে হয় সেটাই আসলে চাই। তো যে জুসটা আসলে করেছি সেটা তো প্রসেসটা তো তোমাদের দেখিয়েছি। তো ইদানিং রোজ সকালে জুসটা খাচ্ছি। তো চেষ্টা করব যে প্রতিদিন আসলে খাওয়ার, তবে প্রতিদিন আসলে না সব কিছু থাকেও না আর গোছগাছ করে আসলে খাওয়া হয় না। যখন হয়তো শুরু করি 2-3 দিন এরকম খাওয়া হয়, তারপরে আবার মাঝে একটু গ্যাপ পড়ে তারপরে আবার খাওয়া হয়। তবে রেগুলার যদি এটা খাওয়া হয় এটা শরীরের জন্য, চুলের জন্য, স্কিনের জন্য, সব কিছুর জন্য আসলে অনেক ভালো একটা খাবার, সেটা বড়দের হোক বা বাচ্চাদের হোক। তো যাই হোক, ওইটা প্রতিদিন বানিয়ে চেষ্টা করি আমি, আমার হাজব্যান্ড আর মেয়ে খাওয়ার জন্য। আর এই যে দেখো ভিডিও করাকালীনই এই পার্সেলটা এসেছে। এটা একটা হচ্ছে আয়রন কাস্ট কড়াই। তো এটা কিন্তু ওই যে তোমার যে পিঠা আর কি, শীতের সময় এখন কিন্তু যে চিতই পিঠাটা অনেক চলে আমাদের ঘরে ঘরে, তো ওইটা বানানোর জন্যই আসলে এটা এনেছি। আর দেখো এটা এত সুন্দর করে ভিতরে হচ্ছে রেসিপি, তারপরে কিভাবে ব্যবহার করব, এর উপকারিতা কি, সব কিছু কিন্তু এরকম একটা কাগজে কিন্তু ওরা লিখে দিয়েছে খুব সুন্দর করে। এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটাও কিন্তু যে অনলাইন পেজ থেকেই এনেছি। চেষ্টা করব শীতের সময় একটু পিঠা টিঠা বানানোর, কারণ আমার হাজব্যান্ড পিঠা খেতে খুবই পছন্দ করে। তো এটা যখন আমি অর্ডার করেছিলাম ভাবছিলাম কি যে ওই ননস্টিক যে প্যানগুলো হয় ওরকমই হয়তো ওয়েটটা হবে, কিন্তু হাতে পাওয়ার পর দেখলাম যে ভীষণই ওয়েট, মানে লোহার যে ওয়েটটা সেই ওয়েটই। তো খালাকে আর কি দেখাচ্ছিলাম যে খালা দেখো তো মানে জিনিসটা কেমন। তো খালা দেখে আর কি বললো যে না, জিনিসটা মোটামুটি ভালো আছে। তো অনেকেই আছো আজকের যুগে এসে অনেকেই চিন্তা করো যে পেজ থেকে যে কোনো জিনিস নিলে আসলে ভালো হবে কি না। তবে যেসব পেজে আসলে ফলোয়ার বেশি বা অনেক লাইক পড়েছে বা ভালো ভালো কমেন্ট আছে, এরকম একটু যাচাই বাছাই করে তোমরা ওই পেজ থেকে নেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে যে বেশি একটা ঠকার সম্ভাবনা আর কি থাকবে না। যাই হোক, এক ফাঁকে কিন্তু আমি দুপুরে রান্নাবান্নাও কিন্তু শেষ করে নিয়েছি, যেহেতু আমার খা সব কিছু গুছিয়ে দিয়েছিল। তো এখানে একটু টমেটোর সালাদ করেছি, এখানে টাকি মাছ আর পালং শাক দিয়ে তরকারি, এখানে পাতাকপি সবজি দিয়ে একটা ঘন্টর মতো করেছি, আর এখানে হচ্ছে ফুলকপি, তারপরে আলু, সিম, টমেটো দিয়ে দেশি যে কই মাছ সেইটা দিয়ে আর কি রান্না করেছি। আর এখানে দেখো খালার এখনও হাঁস কাটা হয়নি, তো যার জন্য হাঁসটা এখনও তুলতে পারিনি। তো হাঁস কাটা হলে হাঁসটা আর কি বসাবো। আর এই সময়ের ফাঁকে আমি হচ্ছে চুলে একটু তেল দেবো ভেবেছিলাম। তো মেয়ে এখন বড় হয়ে গেছে, মেয়ে নিজের চুলে এখন নিজে তেল দেয় আর আমাকেও একটু মাঝে মাঝে দিয়ে দেয়। তো আজকেও একটু সময় পেলাম, খুব সুন্দর তেল দিয়ে আমার মাথায় হচ্ছে ম্যাসেজ করে দিচ্ছিল। তো জীবনে আসলে অনেক না পাওয়ার মধ্যে এটাই একটা বড় পাওয়া,
যে আমার ওর মতো একটা মেয়ে সন্তান ঘরে আছে। শুধু আমার মেয়েই না, ও আমার ঘরের লক্ষ্মী, আমার আনন্দ, আমার আবেগ, অনুভূতি সব কিছুই আমার ওকে ঘিরে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবা, ও যেন ভালো থাকে। আর আমিও চাই সব সন্তানেরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবার জন্য 2026 সালে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।